রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন মাননীয় স্পিকার? রাখে আল্লাহ মার্কে। আলহামদুলিল্লাহ বাস্তবতা হচ্ছে যে এই সকল কিছুর মধ্যে আপনার অজয় অবস্থায় আছে বা অভিযান সম্পূর্ণ পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। হঠাৎ করে বুঝতে পারলো যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কারণটা শুনলে আপনি চমকে উঠবেন, কারণ পর্দার আড়ালে সাজানো দাবার বোর্ড উল্টে দিয়েছে আজ। জামাত, শিবির, এনসিপি কি জিনিস হারে হারে টের পাচ্ছেন। ভালো ডলা খাচ্ছেন রাজনীতিতে। সার্বিকে অপমানের অপমান, লাঞ্ছনার লাঞ্ছনা। তা থেকে বোঝা যাচ্ছে না উনি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আন্তর্জাতিক ময়দানে নিজেই কিছু একটা করতে যাচ্ছে, এরকম একটা সন্দেহ চলে আসে। তো সবাইকে জানাচ্ছে এইটাই বুঝা ফেলাইছে এই বর্তমানের বিদেশে বুঝাই দিছে। তো ভাই বুঝাই দিছে, কোনো লুকোচুরি না। সেজন্য ডিফেক্টিভ আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমাদের সবাইকে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকম তো বলে মনে হয় না। ওই যে বাংলা সিনেমায় দেখেন না, গাছের সাথে ধাক্কা খায়া অতীত ভুলা যায়, ঠিক তেমনি সবাই অতীত ভুলা গেছে। আমাদের নেতারা পুরাটাই পোল্ট্রি খাওয়া, পুরাটাই পোল্ট্রি খাওয়া গেছে। 5ই আগস্টের সঙ্গে সঙ্গে আমি যেসব কথা বলছি, ঠিক কিছুদিন পর আমি ওই কথাগুলো মানতেছি না। তাহলে আপনি নিজে হারাবেন না আমার উপরে। জুলাইয়ের ছেলেরা প্রাণ না দিলে এখনো লন্ডন থেকে ইউনাইটেড হতো। এত বেঈমান, এত বিশ্বাসঘাতকতা খুবই আহত করে। হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। জুলাই সনদ আর গণভোট নিয়ে বিএনপির টালবাহানা, তারেক রহমানের পরিণতি কি তবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হতে চলেছে? আজ সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যে হুঙ্কার দিলেন তাতে যেন কেঁপে উঠেছে পুরো ক্ষমতার মসনদ। সরাসরি তারেক রহমানের সামনে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই সনদ না মানলে আপনাদের পালানোর পথটুকুও থাকবে না। সংসদ কক্ষে আজ যেন আগ্নেয়গিরির লাভা ফেটে পড়ল, আর সেই আগুনের লেলিহান শিখার কেন্দ্রে এখন স্বয়ং তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমান। যেখানে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সৃষ্টি হলো এক নজিরবিহীন ঐতিহাসিক রণক্ষেত্র। যে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের উপর দাঁড়িয়ে আজকের এই তথাকথিত গণতান্ত্রিক সরকার আজ সেই সনদকেই আইনি মারপ্যাচে ফেলে অবৈধ করার চরম দুঃসাহস দেখাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদ অধিবেশনে 11 দলীয় জোট ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা যখন বাঘের মতো গর্জে উঠলেন যে কেন জুলাই সনদের ভিত্তিতে অবিলম্বে গণভোট করা হচ্ছে না, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের সামনে বসেই এমন এক বিষাক্ত মন্তব্য করে বসলেন যা সরাসরি জুলাই সনদকে অবৈধ সাব্যস্ত করে। এই বেইমানি সহ্য করতে না পেরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নিজের আসন থেকে সপাটে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে সরাসরি তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদকে কালবৈশাখীর মতো হুঁশিয়ারি দিয়ে বললেন যে জুলাই সনদ আর গণভোট না মানলে তারেক রহমানের পরিণতি শেখ হাসিনার চেয়েও 100 গুণ বেশি ভয়াবহ হবে। তিনি আরো পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনারা এখন পুরোপুরি খুনি হাসিনার পথে হাঁটছেন, আর এই বেইমানির পথে চললে 5 আগস্টের পর আপনাদের পালানোর কোনো পথটুকুও খোলা থাকবে না। মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষ যেন এক উত্তাল কুরুক্ষেত্রে পরিণত হয় এবং 11 দলীয় জোট ও জামায়াতের সকল ক্ষুব্ধ নেতাকর্মীরা আসন ছেড়ে দাঁড়িয়ে টেবিল চাপড়ে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমনকি সংসদ কক্ষ চিরতরে ত্যাগ করার চরম ঘোষণা পর্যন্ত দিয়ে বসেন। তবে পর্দার আড়ালে ঘটে গেছে আরও বড় এক বিস্ফোরক ঘটনা, কারণ অতি গোপন সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ইউনুস জামায়াত ও এনসিপি নেতাদের নিয়ে এক জরুরি গোপন বৈঠকে বসেছেন, যেখানে অত্যন্ত সুকৌশলে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত ছক কষা হয়েছে। ডক্টর ইউনুস সেখানে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যদি তারেক রহমান এই জুলাই সনদকে সরকারি স্বীকৃতি না দেন তবে এই জুলাই ও গণঅভ্যুত্থান এবং বর্তমানের এই আজব নির্বাচন সম্পূর্ণ অবৈধ হয়ে পড়বে, আর সেই সাথে অবৈধ হয়ে যাবে বর্তমানে দাপট দেখানো তারেক রহমানের এই পুরো সরকারও। ডক্টর ইউনুস এমন এক কঠোর ও অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন যা শুনলে সারা বিশ্বের মানুষের চোখ কপালে উঠতে বাধ্য, কারণ তিনি জানিয়ে দিয়েছেন যে যদি এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়ন না হয় তবে তিনি বর্তমান সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে আবারও অন্তর্বর্তীকালীন সরকার হয়ে মসনদে বসবেন এবং পুনরায় স্বচ্ছ নির্বাচনের আয়োজন করবেন। এখন বাংলার আনাচে কানাচে কোটি মানুষের মনে একটিই বড় প্রশ্ন যে নির্বাচনের আগে তারেক রহমান জনগণের সামনে যে হ্যাঁ ভোট দেওয়ার পবিত্র প্রতিজ্ঞা করেছিলেন, এখন গদিতে বসে কেন তার মন্ত্রীরা সেই আমানতের খেয়ানত করছেন? এবং এটি কি সরাসরি 18 কোটি মানুষের সাথে এক চরম বেইমানি ও প্রতারণা নয়? এই প্রতারণার বিষফল কি তারেক রহমানকে আবারও শেখ হাসিনার মতো করুণ পরিণতি এবং দেশ ছাড়তে বাধ্য হওয়ার দিকে ঠেলে দেবে কিনা তা নিয়ে এখন রাজপথ থেকে সংসদ সবখানে চলছে টান টান উত্তেজনা। জনগণের সাথে করা এই বেইমানির আগুন কি 5 আগস্টের চেয়েও ভয়ানক এক মহাবিপ্লবের জন্ম দেবে যা লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে যাবে বর্তমানের এই অহংকারী সরকার? জামাতে ইসলামকে দেখলাম র্যালি বাইট করতে, ডুলা মই, ওই যে ডুলা আছে না আমাদের দেশে বলে মাছ ধরার ডুলা,
ওই ডুলা এইসব নিয়ে র্যালি বাইর করছে, বটতলায় গিয়ে শেষ করছে, এখানে গান টান গাইছে, পল্লী গীতি, ভাওয়ালি, এইসব গান টান ভালোই লাগছে। ছাত্র শিবিরও ছিল। দেখেন এইসব কালচার কিন্তু গত সরকার যে ছিল না ওই আমলেও দেখি নাই, কিন্তু ইউনূসের আমলে, ইউনূস সরকার যখন ছিল তখনও কিন্তু একটা পয়লা বৈশাখ গেছিল, তখনও কিন্তু দেখি নাই। তখন এসব নিয়ে বিতর্ক চলতেছিল, ওই যে মূর্তি টুর্তি কে কেমনে কি বলবে, এটার নাম মঙ্গল না আনন্দ, কি মিছিল কি র্যালি হাবি যাবি, এইসব নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু এবার সুন্দরভাবে পার হয়েছে। কিন্তু জামাত কি সুন্দরভাবে তার আগামী দিনগুলা পার করতে পারবে? প্রবলেম আছে, বিরাট একটা ষড়যন্ত্র হচ্ছে ভাই। আপনারা হয়তো বলতে পারবেন কোথায় এই ষড়যন্ত্রের গন্ধ পাইলেন? আমি ষড়যন্ত্রের গন্ধ পাইছি একজনের কাছে, যার নাম বললে আপনি এখন হয়তো একটু হাসবেন, সিরিয়াসলি নিবেন না, কিন্তু সিরিয়াসলি নিতে হবে। ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব, হ্যাঁ ভাই, সিরিয়াসলি নিতে হবে। অনেকে মনে করে রাকিব খুব সিরিয়াস কোনো কথা বলে না, এমনি বলার জন্য বলে, কিন্তু আমি সিরিয়াসলি নিছি। কেন জানেন? ওর মুখ দিয়ে এটা বাইরে হয়ে গেছে। তো ও কোথাও ছিল, হ্যাঁ, বড় ভাইদের সঙ্গে কোনো মিটিং এ ছিল, ওই মিটিং এ এটা আলোচনা হয়েছে, ওই আলোচনাটা ওর মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। সোজা সাজা মানুষ তো বইলা ফেলাইছে, আগামী 1 বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ, এরকম কথা বলছে। হ্যাঁ, এটা একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে। এরকম ষড়যন্ত্র অতীত বহুবার হয়েছে। বেগম খালেদা জিয়ার মুখে শুনেন নাই? উনি তো শেখ হাসিনাকে সরাসরি বলছে জামাতের এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশের নির্দেশে, জামাতকে ধ্বংস করতে চাচ্ছে। পার্শ্ববর্তী দেশ চায় না এখানে ইসলামিক কোন দল থাকুক। জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ওরা কেউ যুদ্ধ অপরাধী না, এটা বেগম খালেদা জিয়া নিজের মুখে বলছে। তো কিন্তু সেই দিনগুলো আমাদের হারিয়ে গেছে, ভিডিওগুলো রয়ে গেছে, সবাই দেখে নিতে পারেন। এখন আবার নতুন করে ষড়যন্ত্রে নামছে। 1 বছর সময় দিছে রাকিব, তো বললো 1 বছর সময়। তারা একটা প্ল্যান করছে, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বোধহয় এটাও রাখছে কিভাবে জামাতে ইসলামকে, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়া যায়। এ ধরনের একটা কিছু হইতে পারে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো ভাই অনেকগুলো মামলা দিতে হবে, মিটিং মিছিল বাইর করলে আবার বাইরাইতে হবে, গায়েবী মামলা দিয়ে আবার ধরপাকড় করতে হবে, মিড নাইটে এসে উঠায় নিয়ে যাইতে হবে, বহুত কিছু করতে হবে। শেখ হাসিনা যত রকম চেষ্টা করছে ওই চেষ্টাগুলোই তো করতে হবে। কিন্তু ফলাফল কি? ফলাফল 5ই আগস্টে 2024-এর 5ই আগস্টে আমরা পেয়ে গেছি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন? ছায়া সরকারের কথা এই জন্য বললাম, দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার লাগবে আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে রাখবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়। কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুইলা ধরলো, ওনার লুটপাটের ইতিহাসই তো তুইলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62 হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে, ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চলে যায়। এগুলোই তো শুনে আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলম কি আনতে হচ্ছে ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে ভাই। 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে, অনেকের ভাই জীবন তছনছ করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা সাইজ তো করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে পুরো 4-5 জনের। এরাই এই দেশটাকে দুইটা খাইছে, এইটাই আমরা দেখছি। এবং আমাদেরকে এটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আয়সা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি, সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছেই কেন ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে। তো কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায়? সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না?
দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা, আর খলিলুর রহমান সাহেব হলো আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটোকার ফেসবুকে ঘুরে বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আপনি যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? কেমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুইলা ফালালে চিনা যায় না, ওই চুল খুইলাই কিন্তু ভাইগা গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইগা আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুইলা ফালাইছিলাম। এই লোক ভারত থেকে আইসা কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই। এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক করে দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না? কোনো মতেই বিশ্বাসযোগ্য না। আর ভারত ওই শেখ হাসিনাকে দিবে? কোনোদিনই দিবে না। বর্তমান সরকারও দিবে না, অপোজিশনে যে আছে কংগ্রেস তারাও দিবে না। শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল, শেখ মুজিবের মেয়েকে ফাঁসিতে ঝুলাবার জন্য দিয়ে দিবে, এটা বিশ্বাসযোগ্য কথা মোটেও না। বরঞ্চ ওনারা যদি আইসা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মিডিয়ার কাছে জানাইতো আমরা শহীদ হাদির ওই খুনিকে ফেরত চাইছি, হ্যাঁ ভাই ফয়সালকে ফেরত চাইছি, এমন একটা কথা যদি বলতে পারতো, এমন একটা আলোচনা যদি এখানে কইরে আসতে পারতো, তাইলে ভাই বাহাবা বাহাবা চারিদিকে ছড়ায় যেত, সবাই আপনাদেরকে বুকে টাইনা নিত। হ্যাঁ ভাই, কিন্তু এমন একটা কথা বললেন বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে? কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে করে উনি বাসায় চলে গেল। সব মিলে মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে। কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাইবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বসেই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না ইউনূস সরকার অন্তহীন প্রতারণা করে গেছে, অন্তহীন প্রতারণা। ভাই আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? 2023 সালে, হ্যাঁ 2023 সালে ওনারা 31টা দফা দিছিল। ওই 31টা দফার প্রথম দফাটা কি জানেন? প্রথম দাবিটাই হলো এই সংবিধান সংস্কার করা হবে। কেন প্রথম দাবিটা? এই জন্যই প্রথম দাবিটা, বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়া ফেলে দিবে, যার জন্য 31টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল এই সংবিধান সংস্কার। এখন বলে সংবিধান সংস্কার করা যায় না, এটা রোহিত করা যায়, এটা পরিবর্তন করা যায়, এটা সংশোধন করা যায়, অনেক রকম কঠিন কঠিন বাংলা ভাষায় না জুইরা দেয়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। সাধারণ মানুষের মনের মধ্যে সোজা প্রশ্ন, জিয়াউর রহমান সাহেব যে ভোটের মাধ্যমে বিএনপি গঠন করছে, বিএনপি জন্মই তো হয়েছে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া। এরকম হ্যাঁ না ভোট ভাই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছে, সবাই করছে, সবাইটাই মাইনা নিলেন। 24-এর রক্তের বিনিময়, মা বাবার বুক খালি করার বিনিময় যে সংস্কারটা হইলো সেটা মাইনা নিতে চায় না, সেটা কেউ মানতে রাজি না। কেন রাজি না? ওই সংস্কার হইলে তো ভাই আপনি এস আলমকে আর আনতে পারবেন না। সংস্কার হয়ে গেলে তো ভাই এস আলমকে আর ওই ব্যাংকটা ফিরাই দিতে পারতেন না, ইসলামিক ব্যাংকের মালিক আবার বানাইতে পারতেন না। ওই সংস্কারের মধ্যে সব নিষিদ্ধ করা আছে, কিভাবে ব্যাংকগুলো চলবে, নতুন সিস্টেম লেখা আছে তো ভাই, ওইটা মানতেছে না। এমনকি বিচার বিভাগকে স্বাধীন করে নাই, বিচার বিভাগেরও কন্ট্রোল উনাদের হাতে।
নাহলে শিরিন শারমিন ঢুকলো 5 দিন পর বাইরে হয়ে গেল, এই নাটকটা মানুষ বুঝে না? নিশ্চয়ই বুঝে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টা পাল্টা কইরা ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে, প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে। 1.5-2 মাসের মধ্যে ওনাদের চেহারাটা ওনারা তুলে ধরলো। কেন এমন করতেছে এক উপরওয়ালা জানে। দেখেন উপরওয়ালার মেহেরবানিতে আজকে এই যে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে পার হয়েছে। আগামীকাল থেকে দেখেন এর মধ্যে 24 তারিখে আবার আন্দোলনের ডাক দিছে, সবাই কিন্তু রাস্তায় আছে। এবং নাহিদ ইসলাম কি বলছে? বলছে এবার যদি আন্দোলন হয় আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। এনসিপি বলছে আমরা সামনে থাকবো, দেখি কে গুলি করে আমাদের বুকে। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। কেন আবার জীবন দিতে হবে, কেন আবার রক্ত দিতে হবে? ভোটের মাধ্যমে যেটা আমরা পাইছি, পৃথিবীতে এমন কোনো আইন আছে যে গণভোটকে স্বীকার যাবে না? এই তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।